এসএমসি অর্সালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথির নাম মোহাম্মদ রুবেল রানা। আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে এই অনুষ্ঠান করে থাকি। এই রুবেল রানা একজন ব্যতিক্রম উদ্যোক্তা, তার সাথে আজকে কথা বলবো। প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আপনি চাকরি, ব্যবসা এই সমস্ত কিছু না করে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্কুল প্রতিষ্ঠা এই বয়সে করার কারণটা কি? আমরা দেখি যে আমাদের সমাজে পড়াশোনাটা করে অনেকে জবের জন্য, যেমন পড়াশোনা করতেছে, সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটের জন্য সবাই পড়াশোনা করতেছে। তো এই বিষয়গুলো আমাকে শুরু থেকেই খুব লাগতো, খারাপ লাগতো যে কেন সার্টিফিকেট লাগবে এবং জবের জন্যই কেন। আমার মধ্যে একটা প্রতিভা আছে এবং এটা নিয়ে আমি চিন্তা করি। তো দেখলাম যে আমার মানুষকে বোঝাতে, মানুষকে নিয়ে কাজ করতে এবং আমি যেটা পারি সেটা আরেকজনকে, মানে আমার এই প্রতিভাটাকে আরেকজনের মধ্যে ট্রান্সফার করতে আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গায় আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পড়াশোনার ব্যাপারে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করব। স্কুল একটা দেবার জন্য তো অনেক ধরনের পারমিশন লাগে। এই পারমিশনগুলোর কি কি লাগে এবং আপনি কিভাবে পেলেন? সবাই তো পায় না। আমি খুব অল্প বয়সেই শিক্ষা প্রতিষ্ঠান করি। যখন আমার বয়স 21 বছর, হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ডিগ্রিতে ভর্তি হই, এমন সময় আমি চিন্তা করলাম যে আমি একটা স্কুল করব। তো 21 বছর বয়সে যখন আমি শুরু করি, ছোট আকারে শুরু করেছি, তখন প্রথম দিক থেকেই মানে হয়তোবা আমি পারবো না, অথবা এটা বেশি দিন রান হবে না, এই ধরনের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা। শুরু করেছিলেন তখন কি পারমিশন নিয়ে শুরু করেছিলেন নাকি একটা অ্যামেচার স্কুল তৈরি করেছিলেন? হ্যাঁ, এরকমটা। আমি পারমিশন প্রথমে নিয়ে আমি শুরু করেছিলাম। পরের দিন যখন আমি মোটামুটি গুছিয়ে উঠতে পারছি বিষয়টা, তখন আমি পারমিশন নিয়েছি। স্কুলকে আমরা সাধারণত ব্যবসায়িক, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবেই মনে করি। বেতন, অন্যান্য সবকিছু মিলিয়ে স্কুল তো একটা বিরাট ব্যবসা। এটা কি আপনার ব্যবসা নাকি এটা আপনার সামাজিক কাজ? আমাদের মিরপুর 11 বাউনিয়াবাদ আমাদের এলাকার নাম। সেখানে আমি এবং আমার সাথের অনেকে দেখেছি যে তারা টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি, এবং ওই সোসাইটিতে এখনও পর্যন্ত অনেকে টাকার জন্য পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না। তো সেই ভাবনা থেকেই আমি প্রাথমিক অবস্থা থেকেই চিন্তা করেছিলাম যে আমার থাকার জায়গা কনফার্ম এবং মোটামুটি খাওয়াটা যদি কনফার্ম হয়, আমার ব্যক্তিগত কোনো চাহিদা নেই এখান থেকে। তো এটার উপরে ভিত্তি করেই আমি মোটামুটি আমার শিক্ষা প্রতিষ্ঠানটাকে প্ল্যানিং করেছি কিভাবে পরিচালনা করব, এবং সামান্য কিছু খরচের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করি। এখানে ব্যবসার কোনো সুযোগ নাই আমার। আপনার শিক্ষাগত যোগ্যতা কি, যাতে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা প্রিন্সিপাল কি আপনি, বা আপনার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কি, তাদের যোগ্যতা কি? জি, আমি ডিগ্রি কমপ্লিট করে আপনার মাস্টার্সে এখন আছি, মাস্টার্স পড়তেছি, এবং প্লাস পাশাপাশি আমার এখানে যাচাই বাছাই করেই এবং অনার্স ডিগ্রি কমপ্লিট সার্টিফিকেট দেখেই টিচার নিয়োগ দিচ্ছি আমাদের স্কুলে। আচ্ছা, আপনারা মানে ছাত্রছাত্রী ভর্তি করাচ্ছেন কাদের? একদম স্বল্প আয়ের, একদম নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টগুলোকে আমরা ভর্তি করাচ্ছি। ওকে, তাদেরকে আপনারা কেমন টাকা নিচ্ছেন বেতন? এখানে খুব নামমাত্র আসলে। এখন বর্তমান পরিস্থিতিতে আমি যেটা হিসাব করেছি যে আমার স্কুলে যে আয়টা আসবে, এটা দিয়ে আমার টিচার স্টাফ এবং স্কুলের যে খরচটা, এটা আসলেই হয়। আমি অন্য কোনো ইয়েতে, যেমন আমার একটা বিজনেস আছে পাশাপাশি, হ্যাঁ, ছোটোখাটো, ওইটা দিয়ে আমি আমারটা পূরণ করছি। স্কুলের জায়গাটা কি আপনার নিজের নাকি স্কুলের জায়গাটা ভাড়া? না, স্কুলটা ভাড়া আমাদের। স্কুলটা ভাড়া, এবং স্কুলের যে খরচটা, এটা আসার পর এখান থেকে আমরা ফিনান্সিয়াল ভাবে কোনো মানে ইনকাম করতেছি না আপাতত। মানে এটা, আপনি কি লোকাল রাজনীতির সাথে জড়িত? সাধারণ বলতে কেউ নাই, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো আদর্শে বিশ্বাসী। ওকে, রাজনীতির সাথে জড়িত বলেই কি স্কুলের পারমিশনটা পাওয়া আপনার জন্য সহজ হয়েছে, বা আপনি পারমিশনটা প্রভাব খাটিয়ে নিয়েছেন? কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা, অবস্থান, ভাড়া সবকিছু মিলিয়ে স্কুলের একটা পারমিশন এত সহজে আপনি পেয়ে গেলেন, যেটা আসলে একটু না, প্রাথমিক অধিদপ্তর থেকে যে পারমিশনটা প্রথমভাবে দেয়া হয় প্রাথমিকভাবে, সেটা ওরা, আপনি স্কুল পরিচালনা করতে পারবেন, স্কুল পরিচালনার ক্ষেত্রে আপনাকে বই দেওয়া হবে, হ্যাঁ, এই পর্যন্ত। এবং তারা কিন্তু আপনাকে যে পারমিশনটা দিবে সেখানে উল্লেখ করে দিবে যে আপনি সরকারিভাবে কোনো সহযোগিতা কামনা করতে পারবেন না তাদের কাছে। ওকে, এই যে বাচ্চারা আসতেছে, তাদেরকে এডুকেশন দিচ্ছেন, কাকে আপনারা ফলো করতেছেন? একটা স্কুল কি সামনে আছে আপনাদের যে এই ধরনের লেখাপড়া করাবো, এই স্কুলেরকে ফলো করবো, উন্নত কোনো কিছু কি সামনে মাথায় রেখেছেন, নাকি নিজের মতো করেই করছেন? এই বিষয়টা আমি যখন স্কুল করি তার আগেই আমার একটা প্ল্যানিং ছিল। যেমন আমি কিছু স্কুলকে ফলো করি, যেমন আমাদের উপরে সাইটে আছে আপনার চারুলতা, হ্যাঁ,
চারুপাঠ হাতে করি, এই স্কুলগুলোকে ফলো করি। এটা বেসিক বিষয়টা হলো যে বাচ্চারা শুধু পড়াশোনার মধ্যেই যে পড়াশোনা করবে পরীক্ষা দেবে এমনটা না, মানে যার যেই জায়গাটায় প্রতিভা আছে সেই প্রতিভাটা নিয়ে সে কাজ করবে, বিকাশ করা। হ্যাঁ, এবং এই যে জোনে আপনার স্কুলটা মিরপুর পল্লবী, সেখানে কিশোর গ্যাং আছে, প্রচুর ডিরেলড বাচ্চা বাচ্চা ছেলে আছে, এত অল্প বয়সে অভাবের তাড়নায় হোক স্বভাবের তাড়নায় হোক ওরা ডিরেলড হয়ে গেছে, অনেক বড় দায়িত্ব কিন্তু নিয়ে ফেলেছেন। ওই এলাকার অবস্থা আমিও জানি, আপনিও জানেন। এই মানুষগুলোকে, এই ছেলেগুলো মেয়েগুলোকে আপনারা কিভাবে এই চিন্তাটা মাথায় রেখে সামনে আগাবেন, আপনি একটু ব্যাখ্যা করবেন বিষয়টি? আমি যেটা প্ল্যানিং করেছি, যেমন আমার ক্লাস 6 থেকে, মূলত আমি 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার যে স্টুডেন্টগুলো আছে ওদেরকে আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিসে ওদেরকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি। যেমন প্রতিদিন সকালে 6টা থেকে 8টা পর্যন্ত, আমার স্কুল 8:30, 6টা থেকে 8টা পর্যন্ত আমি ওদেরকে ফুটবল, ক্রিকেট এইগুলোতে ব্যস্ত রাখি, যাতে ওরা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে। কিন্ডারগার্টেন স্কুলের সাধারণ সম্পাদকের কাজ কি? আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি, এবং সরকারি সহযোগিতা পাওয়ার জন্যই অ্যাসোসিয়েশন করেছে। হ্যাঁ, সরকারি বিভিন্ন সহযোগিতা পাওয়ার জন্য, এবং প্লাস পাশাপাশি আমাদের যে প্রাইভেট স্কুলগুলো আছে। অনুষ্ঠানের শুরুতে বললেন যে সহযোগিতার কোনো প্রয়োজন নাই, অল্প খাবেন অল্প চলবেন। আমাদের যে সংগঠনের প্রতিষ্ঠানগুলো আছে তাদের সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওটস স্যালাইন।